আমরা প্রায়ই ভাবি জীবনটাকে আরও ভালো করতে হলে হয়তো আরও কিছু যোগ করতে হবে, তাই না? আরও খাটতে হবে। কিন্তু জাপানের জ্ঞান আমাদের একটা বিলকুল অন্য পথের কথা বলে। চলুন তো আজ সেই পথটাকেই একটু কাছ থেকে দেখি। দেখুন, একদিকে আমাদের উপর চাপ থাকে আরও কিছু পাওয়ার, আরও নতুন অভ্যাস তৈরি করা, আরও চেষ্টা করা, আরও জিনিস জমানো। কিন্তু এর ঠিক উল্টো দিকে আছে জাপানের একটা দর্শন, যেটা বলে সবকিছু বিয়োগ করতে। তো এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই কমের মধ্যেই বেশি কিছু খুঁজে পাওয়া সম্ভব। জাপানি ভাষায় এই আইডিয়াটার জন্য একটা দারুণ শব্দ আছে, জানেন? শব্দটা হলো তেবানাসু। এর মানে হলো আক্ষরিক অর্থেই হাত থেকে কিছু ছেড়ে দেওয়া। আসল পরিবর্তন কিন্তু জীবনের নতুন কিছু যোগ করে আসে না, বরং যা আমাদের আর কাজে লাগছে না সেটাকে ছেড়ে দিলেই আসে। তো সবার আগে চলুন কথা বলি আমাদের চারপাশের জায়গা আর সময় নিয়ে, কারণ আমাদের বাইরের জগৎটা কিন্তু আমাদের ভেতরের জগৎকে অনেক বেশি প্রভাবিত করে, তাই না? তো এখানে আমরা কয়েকটা নির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলবো। যেমন ধরুন, আমাদের একদম ঠাসাঠাসি রুটিন, রান্নাঘরের বাড়তি জিনিসপত্র, প্রতিদিনের ভারী বোঝা, এমনকি আলমারিতে থাকা অতিরিক্ত জামাকাপড়ের ভিড়। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। আমাদের প্রতিদিনের রুটিনটা কি একটা মাস্টারপিসের মতো সুন্দর করে সাজানো, নাকি শুধু কাজ দিয়ে ঠাসা? এই ভাবনাটা কিন্তু জাপানি শিল্পের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের সাথে জড়িত। জাপানি চিত্রকলায় একটা কনসেপ্ট আছে, নাম ইয়োহাকো। এর মানে হলো ছবির মধ্যে যে সুন্দর সাদা খালি জায়গাটা থাকে সেটা। এই খালি জায়গাটা কিন্তু কোনো ভুল না, বরং এটাই ছবিটাকে একটা শান্তি আর গভীরতা দেয়। এই শূন্যতাই চোখকে আরাম দেয় আর কল্পনাকে ডানা মেলার সুযোগ করে দেয়। আর মজার ব্যাপার কি জানেন? আমাদের রোজকার জীবনটাও কিন্তু ঠিক এই ছবির মতোই। যখন রুটিনের প্রতিটা মিনিট কোনো না কোনো কাজে ভরা থাকে, তখন তো পরিষ্কার করে ভাবার ক্ষমতাই হারিয়ে যায়। তাই রুটিনে একটু ইয়োহাকু বা খালি জায়গা রাখা গেলে মানসিক চাপ কমে আর ফোকাসও বাড়ে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ধাপে। এখানে আমরা সেই সব মানসিক অভ্যাসের কথা বলবো যেগুলো আমাদের ফোকাস আর মনোযোগের পথে বাধা হয়ে দাঁড়ায়। সামুরাই যোদ্ধাদের একটা দারুণ অভ্যাস ছিল, যাকে বলা হতো জানশিন। এটা হলো এমন একটা অবস্থা যেখানে মন একেবারে শান্ত, কিন্তু একই সাথে সম্পূর্ণ সজাগ। ধরুন, তরোয়াল চালানোর পরেও তারা রিল্যাক্স করত না, বরং পরের মুহূর্তের জন্য তৈরি থাকত। আর আমাদের এখনকার টেকনোলজি, সেটা তো আমাদের মনোযোগকে ঠিক এর উল্টো দিকে নিয়ে যায়। তো এখানে আমরা মূলত তিনকে অভ্যাসের কথা বলবো, যা আমাদের মানসিক শক্তি নষ্ট করে দেয়। যেমন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, শুধু বই পড়া কিন্তু কাজে না লাগানো, আর অকারণে রাত জাগা। জাপানে চিকো গৈৎসু নামে একটা নীতি আছে। এর সহজ মানে হলো, যা আমরা জানি আর যা আমরা করি, এই দুটোকে এক হতে হবে। কারণ যে জ্ঞান কাজে লাগানো হয় না সেটা তো আসলে অসম্পূর্ণ, তাই না? শুধু বইয়ের তাক ভর্তি করে কী লাভ, যদি সেই জ্ঞান জীবনে কোনো পরিবর্তনই না। সামুরাইরা কিন্তু ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠত, কারণ তারা জানত ভোরের বাতাসে একটা অন্যরকম শক্তি থাকে। দেখুন, গভীর রাতে আমাদের ইচ্ছা শক্তি কমে যায়, মনটাও ছন্নছাড়া হয়ে যায়। তো রাতের ওই নষ্ট হওয়া সময়টাকে যদি ভোরের পরিষ্কার সৃজনশীল শক্তির সাথে বদলে নেওয়া যায়, তাহলে জীবনে একটা দারুণ পরিবর্তন আসতে পারে। আচ্ছা, এবার আমরা আসছি সবচেয়ে গভীর অংশে, মানে আমাদের ভেতরের জগতের সেই পরিবর্তনগুলো যা আমাদের স্থায়ী শান্তি এনে দিতে পারে। এখানে আমরা সেই সব মানসিক শিকলের কথা বলছি যেগুলো আমাদের সবাইকে কম বেশি বেঁধে রাখে। যেমন অন্যদের সাথে নিজেকে তুলনা করা, নেগেটিভ মানুষের সাথে মেশা, অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা। এই ধরনের অনেক কিছুই আমাদের এগোতে দেয় না। তো এই যে তুলনা করার অভ্যাস, এটা থেকে বেরোনোর একটা দারুণ উপায় হল শিরুর চর্চা করা। এর মানে হল এটা বোঝা এবং মেনে নেওয়া যে যা আছে সেটাই যথেষ্ট। যখনই মনে হিংসা বা আফসোস আসবে, তখন কি নেই সেদিকে না তাকিয়ে যা আছে তার জন্য একবার কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করা। জাপানে একটা খুব সুন্দর বিশ্বাস আছে, নাম কোতোদামা। এর মানে হল শব্দের আত্মা। মানে ওরা বিশ্বাস করে যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা শক্তি বা আত্মা আছে। আমরা যা বলি সেটাই আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করতে সাহায্য করে। খারাপ কথা বললে,
খারাপ শক্তি তৈরি হয়, আর ভালো কথা বললে জীবনে ভালো কিছুই ফিরে আসে। নিজের ভেতরের শক্তিকে বাঁচিয়ে রাখাটা কিন্তু খুব দরকারি। ভেবে দেখুন, আমরা অন্য কাউকে তখনই সাহায্য করতে পারব যখন তাদের নেগেটিভিটি আমাদের ভেতরের আলোটাকে নিভিয়ে না দেয়। যারা সারাক্ষণ অভিযোগ করে, সমালোচনা করে, তাদের থেকে একটু দূরে থাকাটা কিন্তু স্বার্থপরতা না, বরং এটাই বুদ্ধিমানের কাজ। নিজের আলোটা জ্বললে তবেই তো সেই আলো দিয়ে অন্যদের পথ দেখানো যাবে। তাহলে এত কিছু ছেড়ে দেওয়ার পর আখের পাওয়াটা কি যায়? চলুন এবার আমরা এই আলোচনার একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি এর ফলাফলটা কি দাঁড়ায়। এই পুরো আলোচনায় আমরা মোট 12টা জিনিস ছেড়ে দেওয়ার কথা বলেছি। এখন এই সংখ্যাটা শুনে হয়তো একটু ভারী লাগতে পারে, মনে হতে পারে যে এটা তো অনেক বেশি। কিন্তু দেখুন, আমাদের তো একবারে সব কিছু করার দরকার নেই। এই তালিকা থেকে যে কোনো একটা জিনিস বেছে নেওয়া যাক, শুধু একটা। এ পুরো দর্শনটাকে একটা বিশাল বোঝা না ভেবে বরং একটা ছোট্ট সহজ পদক্ষেপ হিসেবে দেখাটাই আসল কথা। আসলে মূল কথাটা কি জানেন? আমাদের কষ্টটা এই জন্য হয় না যে আমাদের কাছে কিছু কম আছে। কষ্টটা হয় কারণ আমরা অনেক কিছু খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখি। যখন আমরা এই ছেড়ে দেওয়াটা শিখতে পারি, তখনই আমরা জায়গা তৈরি করি। আর সেই খালি জায়গাতেই শান্তি খুঁজে পাওয়া যায়। তখন বোঝা যায় যা দরকার তা তো আগে থেকেই আমাদের কাছে ছিল। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সামনে একটা নতুন বছর আসছে। এমন কোনো একটা জিনিস কি আছে যা আমরা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত, যাতে আমাদের জীবনে আরও একটুখানি হালকা ভাব, আরও একটু স্বচ্ছতা আর শান্তির জন্য জায়গা তৈরি হয়?